নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুতালয় সত্যি। আজকে একটি শিকারের গল্প, ব্যর্থ অভিযান। লেখক শ্রী দেবী প্রসাদ রায়চৌধুরী। আগুন, চতুর্দিকে আগুন লাগিয়া গিয়াছে। আকাশে নীল দেখা যায় না। অগ্নুত্তপ্ত ধূলিকণা বেগবান বায়ুর সহিত মিশিয়া দৃশ্যপট প্রায় কুহেলিকাচ্ছন্ন করিয়া ফেলিয়াছে। গাছে সবুজ নাই, মাটি দগ্ধ। পোড়া মাটি ফাটিয়া ফাটিয়া কঠিন পাথরের আকার ধারণ করিয়াছে। সর্বত্র লোহিত আর পিঙ্গলের সমাবেশ। ভয়াল গৈরিক বেশে প্রকৃতি যেন রুদ্ররূপ ধারণ করিয়াছে। অগ্নিবর্ষণে সব কিছু জ্বালাইয়া দিতেছে। এই আবেষ্টনী ভেদ করিয়া আমাদের মোটর বাস বহু শব্দে পাহাড়ের পথে ছুটিতেছিল। বেলা তখন ৩টা হইবে। কাডাপ্পার ডিএফ ও মিস্টার আমির পাতশার নিকট হইতে পরিচয়পত্র লইয়া স্থানীয় রেঞ্জারের নিকট উপস্থিত হইলাম। তখন বাহিরের মতো ভিতরটাও জ্বলিতেছিল। আহার জোটে নাই। আত্মাভিমান দলিত করিয়া বলিয়া ফেলিলাম, শিকারের কথা পরে বলিব, এখন কিছু খাইতে দিন। ভদ্রলোক আমার মতোই সংকোচহীন। নিষ্ঠাবান হিন্দুর যাবতীয় সাংকেতিক চিহ্ন যথেষ্ট উজ্জ্বল থাকা সত্ত্বেও অতিথি সৎকারের মহাপুণ্য বর্জন করিয়া ফেলিলেন। জানাইয়া দিলেন, দিবার মতো আর তো কিছু নাই। যাহার গুরু অর্থ বিশ্লেষণ করিলে দাঁড়ায়, অবেলায় এইরূপ আকস্মিক দুর্ঘটনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সুতরাং বিদেশিপন্থী মার্জিতদের নিকট অসময় ক্ষুধার কথা বলা বা সামান্য এক কাপ চায়ের উল্লেখও গর্হিত কর্ম। প্রার্থীকে অসভ্য, ছোটলোক বা জঘন্য নিম্নস্তরের জীব ভাবিতে তাহাদের কিছুমাত্র অসুবিধা হয় না। কিন্তু সনাতন হিন্দু ধর্মে অভুক্ত অতিথিকে ভগবান বলিয়া গণ্য করা হইয়া থাকে। রেঞ্জার প্রাচীনপন্থী ধর্মপরায়ণ হিন্দু, তথাপি অবলীলাক্রমে ধর্মকেই অগ্রাহ্য করিতে তাহার কিছুমাত্র কুণ্ঠা আসিল না। বুঝিলাম ভদ্রলোক হুঁশিয়ার মানুষ। পেনশন লইবার সময় আসিয়া পড়িয়াছে। ভবিষ্যতের সঞ্চয়টা সময় থাকিতে শুরু করিয়াছে। অপরদিকে জ্বলন্ত চিতার কাঠ ফাটার মতোই উদার অভ্যন্তরে তখন দাহক্রিয়া ধুম করিয়া চলিয়াছে। উত্তপ্ত পাকস্থলী মোচড় খাইতে খাইতে থাকিয়া থাকিয়া যে হুঙ্কার ছাড়িতেছিল, তাহা দূর হইতে শ্রুত ক্ষুদিত ক্ষুব্ধ ব্যাঘ্রের রোষধ্বনির মতো। ভিক্ষাদানের দাতা বিমুখ হওয়ায় চটিয়া উঠিয়াছিলাম। খুবই স্বাভাবিক। ভিতরকার জ্বালার বাহ্যিক প্রকাশ সহজেই দৃশ্য হইয়া উঠিল। রাগটা পিয়নের উপর চড়াইয়া দিলাম। কঠোরভাবে তাকাইলাম। দৃষ্টির দ্বারা বুঝাইতে চাহিলাম, উঠিবার আগেই আহারের ব্যবস্থা করা হয় নাই কেন? ইহা বেয়াদবির অন্তর্ভুক্ত, সুতরাং শাস্তি হইবে না কেন? কঠোর দৃষ্টিতে পিয়নের কিছুই হইল না। উপরন্তু দেখিলাম ক্লান্তিতে তাহার ওষ্ঠপ্রান্ত বাণযোজিত ধনুকের ন্যায় নিচু দিকে ঝুলিয়া পড়িয়াছে। টঙ্কার পড়িলেই উভয় উভয়কে অন্তর্দাহের কথা শুনাইতে থাকিবে। ফলে বানে বানে ক্ষয় হইবে মাত্র, জ্বালা থামিবে না। দৃষ্টি আপনা হইতে নরম হইয়া গেল। অনুসন্ধিৎসু চোখ অন্ন খুঁজিতেছিল। ভাজার গন্ধ পাইতেছিলাম। রেঞ্জারের কোয়ার্টার্সের সামনে দূরগামী বাস থামে। যাত্রীরা লেমনেড খায়, পথের জন্য ভক্ষণীয় কিনিয়া লয়। সেই কারণে রাস্তার ধারেই বোড়ে দোষে কারাবুন্দি আর নানা প্রকারের ভাজাভুজি জাতীয় ভক্ষণীয় পাওয়া যায়। আমার দৃষ্টি আকর্ষিত হইল ওই ভাজার দিকে। ইহার ভিতর দুই একজন বিক্রেতা লব্ধ প্রতিষ্ঠিত। তাহারা রেঞ্জারের রোয়াকের নিচেই বসিবার অধিকার পাইয়াছে। রেঞ্জার স্বয়ং নাকি তাহাদের ক্রেতা। বর্ধিষ্ঠ ব্যবসার কারণ খুব সম্ভবত তার রোয়াক ঝাঁট দেওয়া ধুলি ও রাস্তার যাবতীয় উড়ন্ত ময়লার সংমিশ্রণে ভক্ষণীয়গুলি উপাদেয় হইয়া থাকে। পাক প্রণালীর বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। ভাজা কখনো বাসি হয় না।
এক সপ্তাহের পুরাতন খাদ্যকে সামনে ভাজিয়া দিলেই তাহা টাটকা হইয়া যায়। আমি ভাজার দিকে লোলুপ দৃষ্টিসহ অগ্রসর হইতেছি দেখিয়া পিয়ন শতপ্রবৃত্ত হইয়া পাক প্রণালীর খবরটি আমাকে দিয়াছিল। সবই শুনিলাম, হাইজিনের নানা প্রশ্ন উঠিল। শেষ পর্যন্ত জঠরাগ্নি জ্বালা সহ্য করিতে পারিলাম না। যা থাকে কপালে হইবে ভাবিয়া কিনিয়া ফেলিলাম মোটা মোটা দোষে। রুয়াকে উঠিয়া আমি নিশ্চিন্ত মনে গ্রাসগুলি বৃহত্তর করিয়া ফেলিতেছি দেখিয়া পিয়নও আমার পথানুসরণ করিল। অন্য বাসযাত্রীদের সহিত তাহার স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প অকেজো হইয়া গেল। আহারের পর পুরা 2 গেলাস জল নিঃশেষিত হইতে রেঞ্জারের একটি স্বস্তির নিঃশ্বাস বাহির হইয়া আসিল। নিকটে আসিয়া বলিলেন, ওরা রাধে ভালো। প্রকারান্তরে রাত্রের আহারটাও কিনিয়া লইতে বলিলেন কিনা কে জানে। এইবার গোযান ব্যবহারের পালা। 14 মাইল পথ পাড়ি দিতে হইবে। চাকা থামিলে 8 মাইল হন্টন। পথের শেষে জিএল ভাবির ফরেস্ট বাংলো। জঙ্গলের ভিতর দিয়া গোযান যাইবার পথ নাই। ফরেস্ট বাংলোয় পৌঁছাইতে রাত হইয়া যাইবার ভয়ে তখনই গরুর গাড়ি ঠিক করিয়া মালসহ উঠিয়া পড়িলাম। রেঞ্জার উপরওয়ালার পত্র ইতিমধ্যে আর একবার পড়িয়াছিলেন। অভয় দিলেন, জঙ্গলের আহারাদির ব্যবস্থার তিনি সুবন্দোবস্ত করিয়া দিবেন। তখন রাখিলে আছি, মারিলে গেছির উপর বেশ আস্থা আসিয়া গিয়াছে। প্রত্যুত্তরে জানাইয়া দিলাম, তাহার কৃপার উপর নির্ভর করিয়াই বনবাসে চলিয়াছি। সমস্ত পথটাই আগুনের মতো হাওয়া ও তৎসহিত অবিশ্রান্ত ধুলার ঝাপটা ভোগ করিতে করিতে পায়ে হাঁটা পথের নিকট আসিয়া পড়িলাম। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। মাল বহনকারীর লোক রেঞ্জারের কৃপায় ইডলি খাইবার জায়গা হইতে সংগ্রহ করিয়াছিলাম। পিয়নকে বলিলাম, জঙ্গলে ঢুকিবার আগে দোলনাটা ছোট ছড়া ও লিথেল বল ভরিয়া রাখিবে। এত মানুষের গোলমালে বাঘ বা হরিণ ত্রিসীমানায় আসিবে না। তবে ভাল্লুক আর সরীসৃপকে বিশ্বাস নাই। প্রথমোক্তটি অকস্মাৎ কোনো ঝোপ হইতে সামনে বাহির হইয়া পড়িলেই সোজা দাঁড়াইয়া আলিঙ্গন দ্বারা অভ্যর্থনা করিতে চাহিবে, এবং সাপ পথ চলিতে যদি পায়ে জড়াইয়া মনের সাথে বিষ ঢালিতে চায় তো কিছুই বিচিত্র নয়। একটি নলে 9 নম্বর ছড়া পুরিতে বলিলাম। উপযুক্ত দূরত্ব হইলে গুলি চালাইলে গুইসাপ হইতে পাইথন পর্যন্ত চলৎশক্তি রহিত হইয়া যাইবে। ভরা বন্দুক হাতে উঠিতেই মেজাজটা ভিন্ন রকমের হইয়া গেল। মালবাহীদের পিছনে রাখিয়া আগে আগে চলিতে লাগিলাম। পায়ে চলা পথ যথেষ্ট স্পষ্ট নয়, কারণ এ রাস্তায় মানুষ একরকম চলে না। দুর্দান্ত হাওয়ায় হ্যারিকেনের আলো জ্বালানো গেল না। পথ দেখিবার শেষ অবলম্বন বৈদ্যুতিক টর্চ। তাহাও 8 মাইল পথ একটানা জ্বালাইয়া রাখিলে আলোর আয়ু শেষ হইয়া যাইবে। অনন্য পায় হইয়া খানিকটা পথ টর্চ জ্বালিতেছি, খানিকটা অন্ধকারে চলিতেছি। ফরেস্ট বাংলোর ওয়াচার পথ প্রদর্শক হিসাবে সামনে হাঁটিতেছি। হঠাৎ ঠিক আমার পিছন হইতে রব উঠিল, পাম্বু পাম্বু! ধমকাইয়া দাঁড়াইয়া গেলাম। এদিক ওদিক আলো ফেলিতে দেখি আমার ডান পাশে একটি ঝোপের ভিতর সাপের লেজ ঢুকিয়া যাইতেছে। দেহের শেষাংশ দেখিয়াই অনুমান করা চলে একটি পুষ্ট ও বয়সপ্রাপ্ত বিষধর। গতিশীল সরীসৃপকে 2 জনের টর্চের আলো সত্ত্বেও ডিঙাইয়া আসিয়াছে। ছবল মারিলে 9 নম্বরের ছড়া বাঁচাইতে পারিত না। ভাগ্যগুণে উভয়ই মৃত্যুর কবল হইতে রক্ষা পাইলাম। পথ চলিতেছি। 8 মাইল পথ আর শেষ হয় না। বাংলো ওয়াচারকে জিজ্ঞেস করিলাম, আর কত দূর? উত্তর আসিল, আজ্ঞা বেশি না, যতটা আসিয়াছি আরো ততটা যাইতে হইবে। ইতিমধ্যে আমরা নিবিড় বনে ঢুকিয়া পড়িয়াছি। টর্চের তীব্র আলো নিবাইয়া দিলে অন্ধকার অকস্মাৎ যেন কালো ভারী ওজনের মতো ঘাড়ে আসিয়া পড়িতেছে। গত্যন্তর নাই। সবটা পথ আলো জ্বালাইয়া রাখিলে আসল শিকারের সময় অসুবিধায় পড়িয়া যাইব।
ক্লান্তি শেষ পর্যন্ত অবসাদে আসিয়া পড়িল। কোনো প্রকারে পা দুইটি হ্যাঁচড়াইয়া উপরে উঠিতে লাগিলাম। একটা পাহাড় অতিক্রম করিতে জঙ্গলের আবেষ্টনী বদলাইতে আরম্ভ করিল। একদিকে বড় গাছ বিরল, সবই নাতিবৃহৎ ঝোপে পূর্ণ। মাঝে মাঝে বাঁশের ঝাড় দেখা যায়, খাড়াই ঘাস পর্যন্ত নাই। আকাশ হইতে অগ্নিবর্ষণে সব পুড়িয়া গিয়াছে। অধিকাংশ গাছই পল্লবহীন। দূরে দেখিলাম কালোর মাঝে সাদা। ওয়াচার বলিল, ওই আমাদের বাংলো। চলাটা আপনা হইতেই দ্রুত হইয়া উঠিল। আস্তানার সন্ধান পাওয়া গিয়াছে। পৌঁছাইয়া প্রথমেই প্রাণ ভরিয়া খানিকটা জল খাইয়া লইব। দ্রুত চলিয়াছি, সাদা কিন্তু নিকটে আসিতেছে না। পাহাড়ের দূরত্ব অধিকাংশ স্থলে যে ব্রহ্মাত্মক তাহা প্রমাণ হইয়া গেল। তবু সান্ত্বনা, আস্তানা দৃষ্টির ভিতরে আসিয়া পড়িয়াছে। চলিতেছিলাম, সামনের মোড়টা ফিরিলেই আমরা বাংলোর অতি নিকটে আসিয়া পড়িব। ওয়াচার আমার অনেকটা আগে অগ্রসর হইয়া গিয়াছিল। মোড়ের কাছে আসিয়াই থমকিয়া দাঁড়াইয়া গেল। জঙ্গলির দৃষ্টিশক্তি সাংঘাতিক প্রখর। তাহার আচরণ দেখিয়াই অনুমান করিলাম কিছু একটা দেখিয়াছে। তাড়াতাড়ি টর্চটা বন্দুকে সংলগ্ন করিয়া দুইটা নলই বল দিয়া ভরিয়া লইলাম। তাহার নিকট অগ্রসর হইয়া আলো ফেলিতে দেখি একটা বিশাল বন্য বরাহ নিশ্চলভাবে 25-30 গজের ভিতর ওয়াচারের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া আছে। সন্দেহ কাটিলেই আক্রমণ করিবে। টর্চের আলো পড়িতেই ঘোঁট ঘোঁট আওয়াজ করিয়া মাথা নিচু করিল। বন্দুক তুলিয়া ট্রিগার টিপিতে যাইব, এমন সময় লোকটা হাউমাউ করিয়া বন্দুকের নলের সামনে আসিয়া পড়িল। বরাহ তখন বেগে ছুটিয়া আসিতেছে। ক্ষিপ্রতা সহ বন্দুকের মুখ সরাইয়া ওয়াচারের মাথায় সজোরে নল দিয়া আঘাত করিলাম। লোকটা ছিটকাইয়া পাশে পড়িয়া গেল। উহাই চাইয়াছিলাম। ইতিমধ্যে জানোয়ার 10 গজের ভিতর আসিয়া পড়িয়াছে। ট্রিগার পড়িল, তাহার সহিত জন্তুটিও ধরাশায়ী হইল। ওয়াচারের মাথাটা রীতিমতো ফাটিয়া গিয়াছিল, প্রায় বেহুশের মতো মাটিতে পড়িয়াছিল। তাহাকে তুলিয়া পিঠে ঝুলাইলাম। কুস্তির ওজন নেওয়া এখানে কাজে আসিয়া গেল। বাংলোয় উঠিতে আর এক ফাঁপড়ে পড়িলাম। ওয়াচারকে অকারণ মার দিতে পিছনের মালবাহক 2টি কুলি পালাইয়াছে। তাহাদের মধ্যে একজন জল বহন করিতেছিল। বন্দুকের বাস্কের কুলি পালাইতে পারে নাই, কারণ 2 জনে একটি ভারী বাস্ক বহন করিতেছিল। ইচ্ছা করিলেই নামানো যায় না। ওয়াচারকে পিয়ন ও অন্য কুলি জিম্মায় রাখিয়া তৃতীয়টিকে লইয়া পলাতক কুলির সন্ধানে বাহির হইলাম। কুলিদের পাওয়া গেল না, কিন্তু জলের বড় ফ্লাক্সের সন্ধান মিলল। প্যাঁচ খুলিয়া সেইখানেই বসিয়া খানিকটা জল খাইয়া ফেলিলাম। বাংলোয় ফিরিয়া ওয়াচারের ক্ষতস্থানটির ফার্স্ট এডের ব্যবস্থা করিয়া দিলাম। সঙ্গে সঙ্গে জানাইলাম তাহাকে বন্দুকের নল দিয়া না পিটাইলে নয় বরাহের দাঁত তাহাকে চিরিয়া দোফেলা করিয়া দিত, অথবা তাহার পূর্বে আমার বন্দুকের গুলিতেই সে মরিত। প্রত্যুৎপন্ন মতিত্বের জন্য বাহাদুরি লইবার চেষ্টা করিব না, কারণ ভবিতব্যের ফলে ঘটনাটি ঐরূপ ঘটিয়াছিল। নেহাত লোকটির এবং আমার কপালজোর না থাকিলে কি হইত বলা শক্ত। দুর্ঘটনাগুলির ভাঁড়া কাটাইয়া উঠিতে পুনরায় জলের কথা মনে পড়িল। ক্ষতস্থান পরিষ্কার করিতে অর্ধেকের উপর ফ্লাস্ক খালি হইয়া গিয়াছে। অপরদিকে ক্ষণে ক্ষণে তৃষ্ণায় ছাতি শুকাইয়া উঠিতেছে। জল চাই, রাত্রেই চাই। ওয়াচার মারের কারণ সম্পূর্ণ উপলব্ধি করিতে আমার প্রতি আকৃষ্ট হইয়া পড়িয়াছিল। জলের কথা উঠিতে সে বলিল, জল তো কাছেই আছে, কিন্তু রাত্রে ওখানে কে যাইবে? এ তল্লাটে বৈরণী ছাড়া আর কোথাও জল নাই। সব জানোয়ার ওইখানেই জল খাইতে আসিয়া থাকে। বাঘ, লেপার্ড, শ্যামর, ভাল্লুক সব। ওয়াচার উঠিয়া বলিল, দাঁড়ান দেখি কি ব্যবস্থা হয়। কুলিদের নিকট গিয়া কি বলিল জানি না। তাহারা দেখি হৃষ্টমনে আমার নিকট আসিয়া হাজির হইল।
ওয়াচার আসিয়া জানাইল, বাংলো হইতে একটি কলসি ও সাহেবের ফ্লাস্ক করিয়া জল আনিতে কুলিরা রাজি আছে, যদি আপনি বন্দুক লইয়া উহাদের সহিত যান। অন্ধকার রাত্রে মাটিতে হাঁটিয়া শিকার যদি পাইয়া যায় মন্দ কি, বাংলোতে উঠিবার আগেই ভাগ্যগুণে একটি পাওয়া গেল বিরাট দাঁতাল বরাহ, মাউন্ট করিয়া রাখিবার মতো ট্রফি। জলাশয় কাছেই। হঠাৎ কাছেই কথাটার মানে আমাকে দমাইয়া দিল। পাহাড়ের বাসিন্দারা যাহাকে কাছে বলে তাহা আমার নিকট কতটা দূর হইবে কে জানে। মন দ্বিধান্বিত হইয়া গিয়াছিল। পুনরায় ওয়াচারকে জিজ্ঞাসা করিলাম, কাছে মানে কোথায়, কত দূর? সে অবলীলাক্রমে বলিল, বেশি নয়, 2.5 মাইল। সঙ্গে সঙ্গে আমার তৃষ্ণা আরো বাড়িয়া গেল। ফ্লাস্কটা খুলিয়া দেখিলাম জল বাড়ে নাই, বরং তলার সামান্য ছিদ্র হইতে ফোঁটার পর ফোঁটা ঝরিতেছে। বাংলো ওয়াচার ও পিয়ন বাদে 4 জন কুলি বাঁশ আর দড়ি লইয়া বরাহ আনিতে গেল। ছাড়িয়া আসিলে হায়নায় খাইয়া ফেলিবে। জন্তুটিকে আনিল হ্যাঁচড়াইয়া। মাত্র 4 জনে ঝুলাইয়া আনিতে পারে নাই। পথের ঘষ্টানিতে পেটের খানিকটা অংশ হইতে নাড়িভুড়ি বাহির হইয়া পড়িয়াছে। যাক, মাথাটা নষ্ট করে নাই রক্ষা। ঘরের ভিতর হ্যারিকেন জ্বালা হইয়াছে। পিয়ন মেঝের উপর বিছানা পাতিয়া দিয়াছে। বিছানা অর্থে সাধু বাবার সরঞ্জাম 2টা মোটা কম্বল। রাত্রে আহার নাই। ধুলা পাই তাহার উপর কাত হইলাম। সবে বালিশটা জুৎসই ভাবে মাথার তলে রাখিয়াছি। এমন সময় অনুভব করলাম কোনো ক্ষুদ্রাকার দন্তি, হয়তো ছোট ইঁদুর, আমার আঙুলের ডগায় দাঁতের ধার পরীক্ষা করিয়া লইতেছে। মনের মতো করিয়া শুইয়াছিলাম, আর উঠিতে ইচ্ছা করিতেছিল না। অপর পা দিয়ে ঝটকা দিলাম, দন্তি চলিয়া গেল। ঠিক এই সময় পিয়ন কি কাজে আরেকটি আলো লইয়া ঘরের ভিতর ঢুকিতেছিল। চৌকাঠের বাহির হইতেই চিৎকার করিয়া উঠিল, স্যার, গেট আপ, গেট আপ! বাল্যকালে জিমন্যাস্টিক্সের নানা কৌশল অভ্যাস করিয়াছিলাম। শুইয়া লাফ মারার বিশেষ অসুবিধা হয় নাই। বিছানায় দাঁড়াইতেই দেখি একটি অতিকায় ঘোর কৃষ্ণবর্ণ লোমশ কাঁকড়া বৃশ্চিক দাঁড়া খাড়া করিয়া আমার যেখানে পা ছিল সেদিকে চলিয়া আসিতেছে। কি সর্বনাশ! আনুমানিক বিতাড়িত দন্তি দাঁতের নয়, দাঁড়ার ধার পরীক্ষা করিতেছিল। বৃশ্চিক মারার পর মাপিলাম, লম্বায় প্রায় 10 ইঞ্চি। এত বড় জীবন্ত কাঁকড়া বিচার সহিত ঘনিষ্ঠতা ইতিপূর্বে আমার হয় নাই। বিষাক্ত কীটকে খালি সিগারেটের টিনে পুড়িতে বেশ সময় লাগিয়াছিল। উষ্টকায় ঢুকিতে চায় না। কীটটি সংগ্রহ করিয়াছিলাম বালক পুত্রকে উপহার দিব বলিয়া। বর্তমানে সে 22 বোর রাইফেল দিয়া সাপ মারার হাত পাকাইতেছে। বৃশ্চিক মারা তাহার নিত্যকর্ম। বাবা যে তাহার অপেক্ষা বড় শিকারী প্রমাণ করিবার জন্যই কীটটি পাত্রস্থ করিতে হইল। সকালের কথা, ঘুম ভাঙিতেই নারীর তল্লাটের দাঙ্গার খবর পাইলাম। হাইজিনের যাবতীয় বৈজ্ঞানিক মত অগ্রাহ্য করিয়া ইডলি, কারাবন্দি, বোড়ে সব হজম হইয়া গিয়াছে। ক্ষুধায় প্রাণ ওষ্ঠাগত, ভিতরে লাঠালাঠি চলিয়াছে। তখনও রেঞ্জারের প্রতিশ্রুতি সফল হইবার কোনো লক্ষণ দেখিতেছি না। বাংলো ওয়াচারকে দুঃখের কথা জানাইলাম। সে বলিল, জঙ্গলি কুলিরা এখনই শুয়োরটাকে পোড়াইবে। লবণ লঙ্কা আনিতে ইতিমধ্যে 2 জন চলিয়া গিয়াছে। আপনার কি হারামের মাংস চলিবে? শুয়োর হারাম হইল কেন জানি না, কিন্তু পেটে যাইলে যে হারাম থাকিবে না তাহা জানিতাম। পরক আমার নিকট একটি সুখাদ্য, কিন্তু মরা মাংস সুখাদ্য হইয়া ওঠে পাক প্রণালীর উপর। মশলার যাহার নাম শুনিলাম এবং যাহার অভিজ্ঞতা ইতিপূর্বে লাভ করিয়াছিলাম, তাহাতে জঙ্গলিদের রান্না খাইতে সাহস হইল না। পিয়ন ও প্রভু উভয়ই পাচক হিসাবে নাম করা মানুষ, অর্থাৎ রাঁধিলে তাহা খাদ্য হয় না। তথাপি এক চাই পিছন দিককার মাংস লইয়া রাইফেল পরিষ্কার করা গজটা মাঝখানে ফুলিয়া দিলাম। আগুনের ব্যবস্থা হইতে লবণ দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া আচ্ছা করিয়া পুড়াইলাম। শিক কাবাব বানাইতেছিলাম। সঙ্গে টেবিল সল্ট ও টিনে পোড়া প্রাচীন টাটকা মাখন ছিল। মনের সাথে তাহা লেপন করিলাম।
অধ্যাবসায় চেষ্টা বা আন্তরিকতা থাকিলে কি হইবে? মাখন মাংসের ভিতরে ঢুকিল না, আগুনের আঁচে গলিয়া উনানের ভিতর পড়িয়া গেল। এক ধাক্কায় 8 দিন মাখন শেষ করিয়া ফেলিলাম। পিয়ন অভিজ্ঞের মতো বলিল, আর বেশি ঝলসাইলে মাংসটা পুড়িয়া যাইবে। উপদেশ মানিলাম। এইবার খাইবার পালা। পিয়নের জন্য খানিকটা রাখিয়া প্রায় সমস্ত মাংসের চাইটাই নিজের করিয়া লইলাম। পিয়নের ভাগ যতটা নির্দিষ্ট হইয়াছিল, তাহাতে একটি জোয়ান পুরুষের ক্ষুণ্ণিবৃত্তি হইবে কিনা ভাবিয়া দেখিবার সময় ছিল না। তখন আপনি বাঁচলে বাপের নাম প্রবাদ বাক্যটির অন্তর্নিহিত সত্য উপলব্ধি করিতেছি। রোস্টের বহির্দৃশ্য বড় লোভনীয় হইয়াছিল। পিয়ন সামনে না থাকিলে হয়তো এক কামড় দিয়া ফেলিতাম। জীবনে এই প্রথম রান্না করিলাম। সপাক অন্যের প্রতি আকর্ষণ রীতিমতো বাড়িয়া উঠিয়াছিল। পিয়নকে বলিলাম, তাড়াতাড়ি খাবার পালা শেষ করিয়া ফেলো, এখনই মাটান বাঁধবার বন্দোবস্ত করিতে হইবে। পিয়ন তাহার ভাগ লইয়া চলিয়া গেল। আমি 3 দিনের জমা দাড়িগোঁফ কামাইতে উঠিলাম। একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হইলে আহারে তৃপ্তি আসে? গন্ধ মনোমত করিয়া মসৃণ করিবার জন্য উল্টা দিকে খুঁট ধরিয়াছি। এমন সময় বমনের শব্দ শুনলাম। বাহিরে আসিয়া দেখি পিয়ন সশব্দে দামি পথ বাহির করিয়া ফেলিতেছে। নিকটে যাইবার প্রয়োজন হইল না। পাক প্রণালীর বিভ্রাটি যে পিয়নের দুরবস্থার কারণ, তাহাতে আর সন্দেহ রইল না। ঝলসানো মাংসটার দিকে তাকাইলাম, তৎসহিত টিনের মাখনও দেখিলাম। হিসাবে ঠিক হইলেও আরেকটু ঝলসানো প্রয়োজন ছিল। সপাক রান্না খাইতে আর সাহস পাইলাম না। বেলা হু হু করিয়া বাড়িয়া উঠিতেছে। আহারের বন্দোবস্তের কোনো শুভ লক্ষণ দেখিতেছি না। প্রথম দিনেই মন বিগড়াইয়া গেল। প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম, টাকা দিয়ে স্বাচ্ছন্দ্য কিনিবার ক্ষমতা না আসিলে আর শিকারে আসিব না। এই আমার শেষ অভিযান। লুকিয়া দুর্ভাগ্যকে চোখ রাঙাইতে পারিলে অনেক সময় ফল শুভই হইয়া থাকে। যে সময় ভাগ্যকে শাসন করিতেছিলাম, সেই সময় নিকটেই গরুর গাড়ির চাকার আওয়াজ শুনিলাম। যাক, বাঁচা গেল। উদ্গ্রীব হইয়া উঠিলাম। যদি রেঞ্জার ওরা রাধে ভালো নূতন কোনো দৃষ্টান্ত কিছু পাঠাইয়া থাকে। অনুসন্ধানে জানা গেল আমার কল্পনা ভিত্তিহীন। রেশনের সহিত ফরেস্টার ও পাচক আসিয়াছিল। মনে বল পাইলাম, সময় হোক অসময় হোক আহার জুটিবে। জিজ্ঞাসা করিলাম, এ পথে গাড়ি চলিল কেমন করিয়া? উত্তর পাইলাম, দিনের বেলায় চলে। জঙ্গলের আবেষ্টনীতে মনটাও সামঞ্জস্যপূর্ণ হইয়াছিল। বলিতে ইচ্ছা করিল, লোকগুলো ছোট লোক, এতটা পথ অযথা হাঁটাইল। ফরেস্টারকে আদেশ করিলাম, লোকদের আহারের ব্যবস্থা করিতে বলো। ইতিমধ্যে আমরা বাঘের চলার পথ দেখিয়া আসি। শুনিলাম বৈরণীর জলাশয় নাকি প্রায় জল খাইতে আসে। ফরেস্টার কাঁচুমাচু করিয়া জানাইল, আগে বাঘ চলার পথ দেখাইবার কথা তো রেঞ্জারের আদেশপত্রে উল্লেখ নাই। আপনার স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা লিস্ট মাফিক করিয়া ফেলিয়াছি। এইবার মনে পড়িয়া গেল ধর্মের কথা। উহার নানা দিক আছে। ব্ল্যাক মার্কেটের মাল চালানোর কথাটাই ভুলিয়াছিলাম। তীর্থে আসিয়া পুণ্যলোভী যাত্রীরা বেপরোয়া হইয়া স্বর্গদ্বারী পুরোহিতদের ঘুষ দিয়া থাকে পথ পরিষ্কারের জন্য। উৎকোচের ভদ্র নাম দক্ষিণা। আমি না হয় বকশিসকে দক্ষিণা ভাবিয়া আত্মসান্ত্বনা লাভ করিলাম। আহার পানীয় ও শিকারের যাবতীয় ব্যবস্থার জন্য এইখান হইতেই উপরি দক্ষিণা শুরু হইল। স্বাচ্ছন্দ্যের লিস্ট ছাপাইয়া অনেক উপরি কাজ আপনা হইতে হইয়া যাইতে লাগিল। বাঘ আসার জায়গা দেখিয়া আসিলাম। টাটকা পদচিহ্ন কোথাও নাই। গভীর অরণ্যে বাঘের প্রধান খাদ্য সাম্বার, তাহারও পায়ের দাগ দেখিলাম না। এক জায়গায় লেপার্ডের দাগ পাওয়া গেল, খুব স্পষ্ট নয়। বরাহ সেইখানটায় শুইয়াছিল, তবু জায়গাটা বেশ বাঘা বাঘা লাগিল। মাচান বাঁধবার ব্যবস্থা করিতে বলিয়া ফিরিয়া আসিলাম। মাচানে বসিবার আকর্ষণ প্রবল হইয়া উঠিয়াছিল। 5টা বাজিতেই তোড়জোড় করিয়া যথাস্থানে হাজির হইলাম। মাচানের রূপ দেখিয়া পিত্তি পর্যন্ত জ্বলিয়া উঠিল। ওই মাচান দেখিলে বাঘ এদিকে আসা দূরের কথা,
আধ মাইল দূর হইতে ভরকাইয়া পালাইবে। গাছের উপর একটি ছোটখাটো ঘর বাঁধা হইয়াছে। মাচান বাঁধিবার আগে ফরেস্টারকে বলিয়া আসিয়াছিলাম, রাত্রে আমি মাচানেই ঘুমাই, একটু পা ছড়ানোর মতো জায়গা রাখিতে। বকশিসের তারায় সে এমন করিয়া স্বাচ্ছন্দ্য দিবে ভাবিতে পারি নাই। তখনও যেটুকু বেলা ছিল তাহাতে মাচান ভাঙিয়া ফেলা চলে। তাড়াতাড়ি মাচান ভাঙিয়া ফেলার আদেশ দিয়া জলাশয়ের নিকটেই বাঘ চলার নির্দিষ্ট পথে ঝোপ খুঁজিতে লাগিলাম। একটু দূরে কুচকাঁটা ঝোপ পাওয়া গেল। ভিতরটা পরিষ্কার করিতে পারিলে মরার কাছেই বসিবার সুযোগ পাওয়া যায়। একটু দূরে দাঁড়াইয়া ঝোপের ভিতর সব দিকে লাঠি দিয়া আঘাত করিতে বলিলাম। চতুর্দিকে অগ্নিবর্ষণের মাঝে শীতল স্থানটি যে সাপের আড্ডা হইবে তাহাতে কিছুমাত্র সন্দেহ ছিল না। অভিজ্ঞতায় নির্দিষ্ট আশঙ্কা ভুল হয় নাই। দু একঘা লাঠি ঝোপের উপর পড়িতেই একটি বাঁটফুল ভাইপার বাহির হইয়া আসিল। চারিদিক খোঁচাইতে বলিলাম, আরো একটা যে নাই তাহার নিশ্চয়তা কোথায়? লোমশ কাঁকড়া বিছার বংশধররা যে এখানে কলোনি বসায় নাই তাহাই বা কে বলিতে পারে। যথেষ্ট ঠোকাঠুকিতেও আর কিছু বাহির হইল না। উইয়ের গর্ত যে কয়টা দেখা যাইতেছিল তাহাও পাথরকুচি দিয়া বন্ধ করাইয়া ভিতরে ঢুকিলাম। ঢুকিবার পথেই মাথার টাক ও ঘাড়ের কিয়দংশ কাঁটায় ছিঁড়িয়া গেল। সময়ের অভাবে সামনেটাই অর্থাৎ বাঘ চলার দিকটা কোনো প্রকারে আড়াল দিতে পারিয়াছিলাম। পিছনটা একেবারে খোলা থাকিয়া গেল। অভিজ্ঞতার উপর নির্ভর করিয়াই চলিলাম। জানিতাম বাঘ বিপথে কখনো চলিবে না। শিকারের উত্তেজনা ম্যাক্সিমাম ডিগ্রিতে উঠিয়া পড়িয়াছিল। অনেক শিকারীর নিকট শুনিয়াছি, কত সময় ওত পাতা বাঘ নিকটে মানুষটাই জানিতে পারিলেই আত্মপ্রকাশ করিয়া থাকে। ভাবিলাম আমার বেলাতেও ওই রূপটাই ঘটিবে না কেন। দিনের আলোয় বড় বাঘ কখনো মারি নাই। বন্দুকের ঘোড়া টিপবার জন্য হাত নিষ্পিস করিতেছিল। বাঁধা মহিষটার দিকে তাকাইয়া শিকার আসিলে কিভাবে বন্দুক চালাইব কল্পনায় তাকমারির কৎসরত শেষ করিয়া লোকগুলিকে কথা বলিতে বলিতে চলিয়া যাইতে বলিলাম। ফকির উদ্দিনকে কাশি হাঁচি সশব্দে হাইতলা সম্বন্ধে সতর্ক করিয়া কম্বলের উপর বসিলাম। মানুষের কথা দূরে ধীরে ধীরে মিলাইয়া গেল। মহিষটা নরকণ্ঠস্বর অনুসরণ করিয়া এক দৃষ্টে মানুষের গতির দিকে তাকাইয়া আছে, কান খাড়া করিয়া। মাঝে মাঝে পদতলে ঘাস খাইতেছে, আবার সকর্ণে উদ্গ্রীব হইয়া মানুষের গলা শুনিবার জন্য একই দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেছে। দৃশ্যটি করুণ। অনেক সময় শিকারীর মন দমাইয়া দেয়। হঠাৎ উপর হইতে পিছনে দুই তিনটে নুড়ি স্থানচ্যুত হইয়া নিচে গড়াইয়া পড়িল। তৎক্ষণাৎ বন্দুক তুলিয়া বগলে বসাইলাম। বুক দুরু দুরু করিতেছে। প্রশ্ন উঠিল, বাঘ পিছন দিক হইতে আসিতেছে কেন? তবে কি আমাকে দেখিয়াছে? এখন বন্দুক ঘোরাই কেমন করিয়া? শিকার করিতে পারি বা না পারি, প্রাণ রক্ষার জন্যই ঘুরিয়া বসার প্রয়োজন ছিল। নড়িয়া বসিবার স্থান নাই। জোর করিয়া ঘুরিলাম এবং বন্দুকের নলও ঘুরাইলাম। নল শুকনো কাঠে ঠেকিয়া খটাং খট করিয়া উঠিল। সঙ্গে সঙ্গে আরো নিকটে একরাশ নুড়ির পতন ধ্বনি শুনিলাম। মুহূর্তে একটা কিছু ঘটিয়া যাইবার সম্ভাবনা সুনিশ্চিত হইয়া উঠিল। যেদিক হইতে নুড়ি পড়ার শব্দ আসিল ঠিক সেই স্থানটি দেখিবার উপায় নাই। ঝুঁকিয়া দেখিবারও সাহস পাইতেছি না। একটু নড়িলেই দিনের আলোয় বাঘকে আমার দিকে আকৃষ্ট করিয়া ফেলিব। প্রতিটি মুহূর্ত দারুণ উদ্বেগের ভিতর দিয়া কাটিতেছিল। এমন সময় হুপ শব্দের সহিত নিকটেই উপরিস্থিত ডাল সাংঘাতিক ঝাঁকুনি খাইল। বাঘ নয়, হনুমান আমাকে দেখিয়াছিল। কাছে আসিয়া সন্দেহ ভঞ্জন করিয়া পালাইয়াছে। সব উত্তেজনা স্তিমিত হইয়া গেল। হনুমানরা যেরূপ সহজ চিত্তে মাটির উপর লাফালাফি করিতেছে তাহাতে বুঝিলাম বাঘ বা লেপার্ড এ অঞ্চলে নাই। উত্তেজনা স্তিমিত হইয়া গেল। সঙ্গে সঙ্গে মহিষটার প্রতি দয়া অন্তর্ধান করিল। আবেষ্টনীর সামঞ্জস্য হিসাবে নিজের দুর্বলতাকে ধিক্কার দিলাম।
ফকিরউদ্দিনকে পালা করিয়া রাত জাগার জন্য আনিয়াছিলাম। তাহাকে বলিলাম, বড় বাঘ বা লেপার্ড এদিকে নাই, বেলা থাকিতে থাকিতে পিছনটা ঢাকিয়া ফেলিতে পারিলে ভালো হয়। গাছে উঠিয়া কিছু পাতা সমেত ডাল ভাঙিয়া আনো, আমি নিচেই বন্দুক লইয়া দাঁড়াইব। সে অসন্তুষ্ট চিত্তেই উঠিল। ঝোপটা তবু আড়াল ছিল। খোলায় দাঁড়ানো কেই বা জঙ্গলে ভালোবাসে। গাছে ওঠার আট সে পুরো মাত্রায় দখল করিয়াছিল। দেখিতে দেখিতে আগ ডালে উঠিয়া গিয়া দ্রুত ডাল ভাঙিয়া ফেলিতে লাগিল। আড়ালের ব্যবস্থা হইতে আমরা ঝোপের নিকট ফিরিয়া আসিলাম এবং যথাসম্ভব ক্ষিপ্রতা সহ পিছনটা ঢাকিয়া দিলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ পাইলাম। দিনের আলো তখন শেষ হইয়া যাইতেছে। অন্ধকারের আবরু আমাদের রহস্যময় অবগুণ্ঠনের ভিতর টানিতে শুরু করিয়াছে। আধারের আড়ালে পর্দানসীন হইয়া নিশ্চলভাবে বসিয়া আছি। বাঘ আসিবার পথের দিকে চলন্ত শব্দের প্রতীক্ষায় কান খাড়া হইয়া আছে। যথাসময়ে বনানী ঘোর কালো আবরণে ঢাকিয়া গেল। ক্রমে আবেষ্টনী নিঝুম হইয়া আসিতে লাগিল। উত্তেজনা পুনরায় ফিরিয়া আসিতেছিল। এই সময় হইতে বাঘের প্রথম অভিসার শুরু হয়। শিকারের নেশার ঘোর লাগিতে আরম্ভ করিয়াছে। এমনি সময় চেনা চলার শব্দ শুনিলাম, ঠিক যেদিক হইতে আশা করিয়াছিলাম। সন্তর্পিত পদক্ষেপে একটি দুইটি নুড়ি নড়িতেছে। পরক্ষণেই শব্দ থামিয়া যাইতেছে। হাওয়া বাঘের আসার বিপরীত দিক হইতে বহিতেছিল। মহিষটা ভয়ঙ্করের আগমন সংকেত পায় নাই। অনেকক্ষণ আর কোনো শব্দ নাই। মনে হইল বাঘ নিশ্চয়ই আমাদের গন্ধ পাইয়াছে। মাটিতে অত নিকটে বসিয়া আছি, সুতরাং আমার সন্দেহ অমূলক হইতে পারে না। তোলা বন্দুক নামাইয়া রাখিলাম। হতাশ হইয়া পড়িয়াছিলাম, কিন্তু কপাল ফিরিল। দেখিলাম অনতি দূরে সমতল জমির ফ্যাকাশে রঙের উপর একটি কালো ছায়ার ন্যায় কায়া চলিয়া আসিতেছে মহিষটার দিকে। মহিষ তখন ভিন্ন দিকে মুখ রাখিয়া নিশ্চিন্ত মনে জাবর কাটিয়া চলিয়াছে। অন্ধকারে বাঘের আয়তন বেশ বড়ই মনে হইতেছিল। বাঘ খোলা জায়গা হইতে ঝোপের আড়ালে যাইবার চেষ্টা করিতেছে। খানিকটা হামাগুড়ি দেওয়া চলে। পদস্খলিত নুড়ির শব্দ হইলেই আবার থামিয়া যায়। মহিষকে আক্রমণ করিবার পূর্বেই বাঘ মারিতে পারিলে একটা বাহাদুরির ব্যবস্থা হইয়া যায়। শিকারীর পক্ষে যশটি সহজলভ্য নয়। বন্দুক সংযোজিত টর্চ টিপিলাম। তীব্র আলো গিয়া পড়িল আক্রমণরত জানোয়ারের উপর। মন দমিয়া গেল। বড় বাঘ নয়, লেপার্ড তাহার উচ্চবৃত্তি লইয়া বাঘের আহার খাইতে আসিয়াছে। অযাচিত আগন্তুকের উপর বিরক্ত হইয়া উঠিলাম। আমাদের গন্ধ পাইয়াও লোভ সামলাইতে পারে নাই। মরা বাঘ পরীক্ষার জন্য দুই চারটি নুড়ি ঝোপের ভিতরে হাতের নাগালে রাখিয়াছিলাম। বন্দুক টামাইয়া ছুড়িলাম লেপার্ডের দিকে। ঝোপ হইতে হাত বাহির করিয়াই ছুড়িতে হইয়াছিল। নুড়ির আওয়াজে মহিষটা ঘুরিয়া দাঁড়াইল। তাহার সহিত লেপার্ডও আমার দিকে তাড়া করিয়া আসিল, কিন্তু ঝোপের অতি নিকটেই বিকট আলো ও বন্দুকের নল দেখিয়া থমকাইয়া দাঁড়াইয়া গেল। লেপার্ড পালাইতে রাজি নয়। নিরুপায় হইয়া কাশিলাম। মানুষের কাশি ফলপ্রদ হইল। অনাহুত লাভ দিয়া পাশের ঝোপে গা ঢাকা দিল। টর্চ নিবাইবার আগে ফকিরউদ্দিনকে খাবার জল দিতে বলিলাম। মাটি হইতে বিক্ষিপ্ত আলোকরশ্মি তাহার মুখের উপর আসিয়া পড়িয়াছিল। দেখিলাম ভয়ে তাহার মুখশ্রীর অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে। কথা বলিতে পারিতেছে না, জিহ্বা আড়ষ্ট। আধা পাগলের মতো ফ্লাস্ক আমাকে অগ্রসর করিয়া দিল। জল খাইয়া বলিলাম, বাঘ আর আসিবে না, তবে তোমাদের চিতাগুলি আবার ফিরিতে পারে। লেপার্ড চলিয়া যাইতে ঘন্টার পর ঘন্টা কাটিয়া গেল। জঙ্গলে আর কোনো সাড়া শব্দ নাই। রাত্রি ক্রমান্বয়ে গভীর হইয়া চলিয়াছে। তাহার সহিত ঘুমের ঘোরও বাড়িয়া উঠিতেছে। শিকারের আশা ছাড়িয়া দিলাম। ফকিরউদ্দিনকে জাগিতে বলিয়া বসিয়া বসিয়াই ঘুমাইবার ব্যবস্থা করিয়া লইলাম। চোখ বুজিতেই ঘুমের অতল গহ্বরে তলাইয়া গেলাম।
অভ্যাসটি শিকারের শখেই আয়ত্ত হইয়াছিল। ভোরের দিকে ময়ূরের টেকা রবে ঘুম ভাঙিয়া গেল। রেস্ট হাউসে ফিরিয়া নানা জেরার দ্বারা বাহির করিলাম, বৈরনীর পাহাড়ে আজ মাস অবধিকাল কেহ বাঘের খবর পায় নাই। সঙ্গে সঙ্গে ক্যাম্প তুলিয়া কাডাপ্পায় ফিরিবার বন্দোবস্ত করিলাম। ফিরতি পথে ৮-৯ মাইল পথ অতিক্রম করিতে লামবার্ডি, এরা বেদুইন জাতীয় গোয়ালা, এদের গ্রামের কাছে আসিয়া পড়িলাম। পথে লামবার্ডিদের মোড়ল মিনতি করিয়া জানাইল, সাহেব, অতিকায় লেপার্ড আমাদের ছাগল আর গরু মারিয়া মারিয়া নাজেহাল করিয়া ফেলিয়াছে। সাহেব না রক্ষা করিলে আমরা গেলাম। কালকে একটি বৃহৎ ছাগল ঘর হইতে টানিয়া লইয়া গিয়াছে। যে লেপার্ডকে ঢিল মারিয়া তাড়াইয়াছিলাম তাহাই মারিবার ইচ্ছা ফিরিয়া আসিল। পাইলে শুধু হাতে ফেরা অপেক্ষা ভালো হইবে। গাড়ি হইতে নামিলাম স্থানটি পরীক্ষার জন্য। অত্যন্ত নিচু কুটির, প্রায় হামা দিয়া ঢুকিতে হয়। ভিতরে রক্তের উপর লেপার্ডের পদচিহ্ন দেখিলাম। থাবা এত বড় যে লেপার্ড না বলিলে স্ট্রাইপস ভাবিতে আমার কিছুমাত্র দ্বিধা আসিত না। অবশ্য লেপার্ড যত বড়ই হোক, পায়ের তলার প্যাডের আকৃতির টাটকা দাগ ভিজা বালিতে পড়িলে বাঘের সহিত প্রভেদ বাহির করা যায়। কিন্তু রক্তে যে দাগ পড়িয়াছিল তাহা একই স্থানে ঝটাপটিতে জ্যাবড়াইয়া গিয়াছে। ঘরের বাহিরেও টাটির দেওয়াল দেখিলাম। অনেকটা জায়গা ফাঁকা হইয়া আছে, মাটি খটখটে শুকনা। তাহার উপর জোর হাওয়া থাকায় তাহার যাইবার পথ খুঁজিয়া বাহির করিতে পারিলাম না। মাটিতে কোনো দাগ দেখা যায় না। পাশেই আরেকটি গোয়াল ঘর ছিল, তাহার বাইরে বেট রাখিয়া বসিব ঠিক করিলাম। শিকারের স্থানটিতে নূতনত্ব ছিল। স্বল্প পরিধির ঘর, মেঝে গোবর ও গোচনায় কর্দমাক্ত হইয়া আছে। এক কোণে স্তূপীকৃত পচা গোবর চাষের সারের জন্য যত্ন করিয়া সঞ্চয় করা হইয়াছে। ইহারই মাঝে খড় বিছাইয়া কম্বল পাতিলাম। প্রথমটা দুর্গন্ধে নারী ওলট পালট খাইতেছিল, কিন্তু ক্ষণে ক্ষণে আতর ব্যবহার করিতে ক্রমান্বয়ে গোবর পচা গন্ধ সহনীয় হইয়া গেল। কীটযুক্ত পচা মাংসের সামনে যে লোক আতরের আশ্রয় লইয়া বাঘের আশায় 2 দিন অষ্টপ্রহর বসিয়া থাকিতে পারে, তাহার পক্ষে পচা গোবরের গন্ধ ভয়ঙ্কর পরীক্ষা নয়। 1 দিন, 2 দিন, 3 দিন দিবা রাত্র গোয়াল ঘরে কাটাইলাম। লেপার্ড আসিল না। এখানে হতাশা হইতে রক্ষা পাইয়াছিলাম। ভিন্ন প্রকারের শিকার খেলিয়া ছবির শিকার অর্থাৎ মডেল নানা রকমের জুটিয়াছিল। সুবিধাটি পাইতাম না যদি তাহারা আমাকে ডাক্তার সাহেব ধরিয়া না লইত। একজনকে মাইল্ড ল্যাক্সাটিভ দিয়াছিলাম। পরের দিন সে বিশেষ উপকার পাওয়ায় গ্রামময় রাষ্ট্র হইয়া গেল সাহেব একজন বিজ্ঞ চিকিৎসক। ফলে দেখিতে দেখিতে শিশিবড়ি শূন্য হইয়া গেল। সকলেরই ধারণা সব রোগেরই সেরা দাওয়াই হইল ওই বড়ি। যাক, অনেকের উপকার ও অপকার করিয়া লামবার্ডিদের গ্রাম ছাড়িলাম। কাডাপ্পায় পৌঁছাতেই স্থানীয় পুলিশ ইন্সপেক্টর রহমান সাহেব খবর দিলেন, নিকটে রায়চটিতে বড় বাঘ আসিয়াছে, একবার চেষ্টা করিয়া দেখুন। আমাদের দেশে আসিয়াছেন, শুধু হাতে ফিরিতে দিব না। মাত্র 4 দিন ছুটি, তাহার ভিতর অন্তত 1 দিন না জিরাইলে উপায় নাই। মোটমাট 8-10 দিন আহার জোটে নাই, তার উপর রাত্রে নিদ্রা নাই। জিরাইবার জন্য উৎসুক হইতাম না। আমার ধারণা জন্মাইয়াছিল ডিএফও হইতে রহমান সাহেব পর্যন্ত আমাকে শিশুর মতো লাড্ডুর লোভ দেখাইতেছে। ভদ্রতা জড়িত অতিথি সেবা। লোকটা এত দূর আসিয়াছে যখন, তখন জঙ্গলটা দেখাইয়া দেওয়া ভালো। শিকার আমার নিকট যে কত বড় রোমান্স তাহা জানিলে নিশ্চয়ই কেহ আমাকে অনাহারে অনিদ্রায় ঘুরাইতেন না। শিকারে আমার উৎসাহ স্তিমিত হইয়াছে দেখিয়া রহমান সাহেব খুশি হইলেন। ডিএফও সাহেব রাত্রে খানাই খাওয়াইয়া দিলেন। অনেকদিন পর মুসলমানের জাত পোলাও খাইতে রোমান্সের কথাই ভুলিতে বসিয়াছিলাম। কোপ্তা, কাবাব, কোরমা খাইয়া চাঙ্গা হইয়া উঠিলাম। পরের দিন মাদ্রাজে ফিরিবার বন্দোবস্ত করিতেছি।
এমন সময় রহমান সাহেব কার মোটর সংগ্রহ করিয়া আমার 7B-তে আসিয়া হাজির। রীতিমতো ব্যস্তভাবে ঘরে ঢুকিয়াই বলিলেন, चौधरी साहेब, आपका शेर मिल गया। 12 माइल के अंदर बैल मार दिया। अभी चलिए, मोटर तैयार है। যতই ব্যর্থতা আসুক, শিকারীর নিকট বাঘের নূতন খবর সাংঘাতিক লোভনীয় সংবাদ। মাত্র দোলনাটা আর কিছু কার্তুজ লইয়া রহমান সাহেবের গাড়িতে উঠিলাম। ন্যাচারাল কিল, সুতরাং বাঘ যায় কোথায়? এখানেও আশ্রয় জুটিল লাম্বার্ডিদের গোয়াল ঘরে। গরুটার পিছন দিক সব খাইয়া ফেলিয়াছে। মারিয়াছিল খোলা মাঠে, লোক সাক্ষী রাখিয়া। দুর্দান্ত সাহসী বাঘ। যেখানে বসিয়া খাইয়াছিল সেইখানে থাবার চিহ্ন পড়িয়াছে। বিরাট ব্যাপার, কিন্তু মাচান বাঁধি কোথায়? অধিকাংশ ঝোপই হাঁটুর উপর উঁচু নয়, আশ্বাওড়ার আগাছা। মরা গরু হইতে বেশ খানিকটা দূরে, বন্দুকের পাল্লার প্রায় শেষ সীমানার কাছাকাছি একটি হাত তীরের উঁচু অতি ছোট ঝোপ পাওয়া গেল। তাহাও বহু কষ্টে মাত্র একজনের আড়াল হইতে পারে। জায়গাটা মনোপ্রুত হইল না। লোকেদের জানাইলাম, কিলে বসিব না, কাছাকাছি বাঘের ফিরিবার পথে বসিব। ট্র্যাক ধরিয়া বাহির করিলাম। আহারের শেষে বাঘ কোন দিকে গিয়াছিল। ভাগ্যগুণে পথেই একটি আম গাছ পাইয়া গেলাম। স্থানীয় শিকারীকে জানাইয়া দিলাম, এই পথেই বাঘ ফিরিবে, তাড়াতাড়ি মাচান বাঁধো। শিকারী তাচ্ছিল্যের সহিত নিজের অভিজ্ঞতা জাহির করিয়া বলিল, বাঘের চলার পথ কি একটি? অযথা তর্ক করিতে ভালো লাগিল না। এরূপ ক্ষেত্রে বিরুদ্ধ মত বেশি প্রকাশ হইতে থাকিলে তর্কের মীমাংসা আমি হাত দিয়া সারিয়া থাকি, এবং রদ্দার প্রতিক্রিয়া সামলাইতে অনেক সময় বকশিসের অজুহাতে মোটা টাকা গ্যাঁট হইতে খসিয়া যায়। বেলা তখন পড়িয়া আসিতেছে। শিকারী বলিল, আহার শেষ করিয়াই সন্ধ্যের আগে ফিরে আসিব। গেলাম। তাহার পর আমার উত্তর না শুনিয়াই সেলাম ঠুকিয়া চলিয়া গেল। সেলামটায় গুডবাইয়ের স্পষ্ট আভাস ছিল। শিকারে এইরূপ অবাধ্যতা আমি কঠিন সহ্য করিয়াছি। তখন আর শিকারের ডিসিপ্লিন শিখাইবার সময় ছিল না। জলের ফ্লাস্ক আর বন্দুক পিঠে ঝুলাইয়া গাছে উঠিয়া পড়িলাম। সমস্ত রাত কাটাইতে হইবে। হেস দিবার মতো ডাল খুঁজিয়া বাহির করিতে খানিকটা সময় কাটিয়া গেল। যেখানে বসিলাম সেখান হইতে গরুটা স্পষ্ট দেখা যায়। বাঘ আসিবার পরটিও দৃশ্য। সামনের কয়েকটি ছোট ডাল ভাঙিয়া ফেলিতে সবকিছুই ভালো লাগিল। কেবল মাচানটা পাইলেই সোনায় সোহাগা হইল। লাম্বার্ডিরা তখন গরু লইয়া ঘরে ফিরিতেছিল। দূর হইতে গোপালকের ডাক নিকটে চলিয়া আসিতেছে। গ্রামের কাজ বরাবর হইতেই হৈ হৈ আওয়াজ উঠিল। সঙ্গে সঙ্গে গরুর পালের বিশৃঙ্খল ছুটাছুটির প্রধ্বনি শুনিলাম। অনুমানে ঠিক করিলাম আর একটা গরু মরিল। একই বাঘ যদি উপরি উপরি দুটো গরু মারিয়া থাকে, তো টাটকা ছাড়িয়া এদিকে আসিবে না। আর যদি দুইটি বাঘ হয়, তো আমার কপাল অত্যন্ত সুপ্রসন্ন। জোড়া বাঘ মারার ফটো তুলিতে পারিব। দীর্ঘকাল একইভাবে বসিয়া থাকায় পায়ে ঝিনঝিন ধরিয়া গিয়াছি। একটু নড়িয়া না বসিলেও আর চলে না। আসনটা গুছাইয়া বসিয়াছি। অমনি শুনলাম একটি শুকনা ডাল ভাঙিয়া গেল। আওয়াজ আসিল মরা গরুটার দিক হইতে। ও আওয়াজ ভুল করিবার নয়। বন্দুক তুলিয়া বগলে বসাইতে যাইব, এমন সময় শব্দ গতিশীল হইয়া উঠিল। পটপট পট করিয়া লাম্বার্ডিদের পরিত্যক্ত জ্বালানি কাঠের টুকরা ভারী ওজনের চাপে ভাঙিয়া যাইতেছিল। শিরে করাঘাত করিলাম। বাঘ আসিয়াছিল। আমাকে নড়িতে দেখিয়া পালাইয়াছে। দুর্ভাগ্যের কথা ভাবিয়া নিজের প্রতি আক্রোশ আসিয়া পড়িল। পাগলামি মাথায় চাপিল। ঝোঁকের মাথায় গাছ হইতে নামিয়া পড়িলাম। বৃক্ষারূঢ় অবস্থায় আর রাত্রি কাটাইব না। আস্তানায় ফিরিয়া যাই, অথবা যা হোক একটা হেস্তনেস্ত হইয়া যাক। লোকদের বলিতে দিব না আমি জঙ্গলে আসি কেবল ছবির মডেল শিকারের জন্য। গাছে বসিয়া পাতার আড়াল হইতে দেখিতে পাই নাই। নিচে নামিতেই ক্ষীণ জ্যোৎস্নালোকে দেখিলাম কিলির নিকটেই আমার আবিষ্কৃত আশ্বাওড়া ঝোপের পিছনে বাঘ বসিয়া আছে।
3 ফুটের উপরে বাঘের মাথাটা দেখা যাইতেছে। আহারে বসিবার পূর্বে একবার গরুটার চতুর্দিক প্রদক্ষিণ করিয়া লইয়াছিল। অস্পষ্ট জ্যোৎস্নার আলোয় অনেক সময় ঝোপের অংশ মন গড়া জন্তুর মতো দেখিতে লাগে। নিশ্চিত না হইয়া গুলি চালাইলে কেবল ঝোপের খানিকটা অংশ উড়িয়া যাইবে, বাঘকেও এ তল্লাটে পাওয়া যাইবে না। অতি সন্তর্পণে পিছাইতে লাগিলাম। গাছটার আড়াল লইব বলিয়া ট্রিগারে আঙুল রাখিয়া নড়িতেছিলাম। অসম্ভবকে সম্ভব করিয়া ফেলিলাম। বাঘ আমার ধীর গতি লক্ষ্য করে নাই। এক দৃষ্টে গরুটার দিকে তাকাইয়াছিল। পায়ের তলায় একটি সামান্য খুঁটি ভাঙিয়া যাইলে কিরূপ অবস্থাটি দাঁড়াইত অভিজ্ঞ শিকারী মাত্রই অনুমান করিতে পারিবেন। উত্তেজনা চরম হইয়াছে। বুকের ভিতর ধড়াস ধড়াস আওয়াজ শুনিতেছি। আর দেরি করিলে হয়তো নিশানার সময় হাত কাঁপিয়া যাইবে। সতর্কতা অবলম্বন করিয়া সুইচ টিপিলাম। বিরাট বয়সপ্রাপ্ত বাঘ। আলো পড়িতে চোখ তাহার ঝলসাইয়া গিয়াছিল। টর্চের দিকে তাকাইয়াছিল। বেশ ভালো করিয়া টিপ করিবার সময় পাইলাম। বাঁচা মরার মাঝখানে পড়িয়া গিয়াছিলাম। আমাদের মাঝে যে ব্যবধান ছিল তাহাতে এক গুলিতে বাঘ না পড়িলে শিকারীর মৃত্যু সুনিশ্চিত। ট্রিগার টিপিলাম। ঘোড়া পড়িল না। বেশ জোর দিয়া আর একবার টানিতে যাইব, এমন সময় বাঘ লাফ মারিতে মারিতে দূরে ঝোপের দিকে পালাইতে লাগিল। আলো তাহার পিছু ধাওয়া করিয়াছিল, কিন্তু ঘোড়া কিছুতেই পড়িল না। সেফটি ক্যাচের কথা মনে পড়িতে ঠেলা মারিলাম। কচ করিয়া আওয়াজের সহিত বন্দুক রেডি হইয়া গেল। বাঘ তখন ঝোপের ভিতর ঢুকিয়া পড়িয়াছে। উত্তেজনায় বন্দুককে অপ্রস্তুত অবস্থায় রাখিয়া দিয়াছিলাম। এইরূপ অবস্থায় 2 জন জানা শিকারীকে মারিতে শুনিয়াছিলাম। এখন আলো নিভাইলেই বাঘ আমাকে দেখিয়া ফেলিবে। আহার হইতে বিতাড়িত শার্দুল জঙ্গলে মানুষকে একলা পাইলে ছাড়িয়া দেয় না। ভাবিলাম দুপাল্লাতেই গুলি চালাইব, গায়ে না লাগিলেও ফল হইবে। আমার নিকট হইতে পালাইয়া যাইবে। তখন আত্মরক্ষার চিন্তা প্রাধান্য পাইয়া বসিয়াছে। আত্মমর্যাদা ভুলিয়াছি। রেডি ট্রিগার লইয়া দূরের ঝোপে আলো ফেলিতে লাগিলাম। যদি 2টি জ্বলন্ত চোখ দেখিতে পাওয়া যায়। অনেকক্ষণ এইভাবে কাটিতে নিশ্চিত হইলাম বাঘ নিকটে নাই। থাকিলে নিশ্চয়ই একবার আলোর দিকে ফিরিয়া তাকাইত। সামনের বাঘ পালাইতে ভয় আরো বেশি করিয়া চাপিয়া ধরিল। আস্তানায় ফিরিবার পথেই আরেকটি গরু মার খাইয়াছে। গোখাদক নিশ্চয়ই আহার ছাড়িয়া নড়ে নাই। উত্তেজনায় দিগ্ভ্রম হইয়া গিয়াছে। কোন দিক হইতে হৈ হৈ শব্দ শুনিলাম ঠিক নির্দিষ্ট করিতে পারিতেছিলাম না। আস্তানায় চলিবার পথে অকস্মাৎ আহাররত বাঘের সামনে পড়িয়া যাইলে বগলে বন্দুক তুলিবারও সময় পাইব না। মনে পড়িল রাজপথের কথা। আমি যে গাছে বসিয়াছিলাম তাহার অতি নিকটেই পূর্ব দিকে, অর্থাৎ চাঁদকে পিছনে রাখিয়া চলিতে পারিলে সড়কে গিয়া উঠিতে পারিব। কোন প্রকারে বোর্ডের রাস্তার উপর আসিতে পারিলে 9:30টায় বাস পাইয়া যাইবে, অথবা দলবদ্ধ প্রতীকের সহিত দেখা হইয়া যাইবে। মতি স্থির হইতেই পূব দিকে মুখ ফিরাইলাম। তাহার পর চলা শুরু হইল। ক্রমান্বয়ে ঘন কাঁটা বনের ভিতর ঢুকিয়া পড়িয়াছি। বাঁধা সামনে আসিলে বন্দুকের ডগা দিয়ে পথ পরিষ্কার করিয়া লইতেছি। পুচ্ছাড়ের বন, কত আর পরিষ্কার করা যায়। চলার পথে সমস্ত দেহ ক্ষতবিক্ষত হইয়া যাইতেছে। তুচ্ছ আঁচড়ে গতি থামে নাই। অনেকটা পথ আসিয়া পড়িয়াছি। মনে হইল ঠিক রাস্তায় চলিতেছি না। আম গাছ হইতে সড়ক তো এত দূরে নয়। আলো জ্বালাইলাম। সঙ্গে সঙ্গে বাঘের বিরক্তিপূর্ণ ঘর ঘর আওয়াজ শোনা গেল একটু দূরে। প্রমাদ করিলাম, যেরূপ ঘন ঝোপের মধ্যে দিয়ে চলিয়াছি তাহাতে বাঘ তাড়িয়া আসিলে ইচ্ছামতো বন্দুকও ঘুরাইতে পারিব না। তবু আন্দাজ মতো বন্দুক যথাসম্ভব শব্দের দিকে রাখিয়া পুনরায় সুইচ টিপিলাম। সামনাসামনি আক্রমণ মানিতে রাজি আছি, কিন্তু পিছন হইতে লাফাইলে ভবিষ্যতে শিকারের গল্প লেখা আর সম্ভব হইবে না। বাঘ একই জায়গা হইতে বিরক্তি প্রকাশ করিতে লাগিল। নিশ্চিন্ত হইলাম, আহার ছাড়িয়া বনের রাজা উঠিতেছে না। কিন্তু এখনো নিশ্চিত হইতে পারি নাই বাঘ একটি না 2টি।
এখন করি কি? স্থির হইয়া দাঁড়াইয়া থাকিলে এবং একের জায়গায় দুইটি বাঘ হইলে পলাতকটি যদি ফিরিয়া আসা মনস্থ করে, তো কোন দিক দিয়া ফিরিবে নিশ্চয়তা নাই। ঘাবড়ান বাঘ চলা পথে সচরাচর ফিরিয়া আসেন। কিলকে কেন্দ্র করিয়া দূর হইতে প্রদক্ষিণ করিতে করিতে শিকারের নিকটস্থ হয়। চিন্তার মাঝে বহু দূরে মোটরের হর্ন শুনিতে পাইলাম। কাটাপ্পা যাইবা শেষ বাস আসিতেছে। এবার রাস্তা কোন দিকে সন্ধান পাইয়াছি। মোড় ঘুরিলাম। কাঁটা বনের মধ্যে দিয়াই একটু দ্রুত পা চালাইয়া দিলাম। তাড়াতাড়ি চলিবার পথে মাথা ও মুখ কাঁটার ক্ষত হইতে বাঁচাইতে গিয়া হঠাৎ আলগা শুকনো কণ্টকাপূর্ণ ঝোপে পায়জামা আটকাইয়া গেল। আলগা শুকনা ঝোপগুলি ঝড়ের বেগে তালগোল পাকাইয়া অতি বৃহৎ ফুটবলের আকারে বাধাপ্রাপ্ত স্থানে আটকাইয়া থাকে। এই জাতীয় একাধিক গোলাকার ঝোপের মধ্যে পড়িয়া গেলে অনেক সময় বাঘ পর্যন্ত মাকড়সার লালায় জড়ানো কীটের অবস্থায় পড়িয়া যায়। কিছুতেই উহাদের বেষ্টন হইতে পরিত্রাণের উপায় নাই। একটার কাঁটা ছাড়াইলে আরেকটি গড়াইয়া গায়ে আসিয়া পড়ে। আমি কাঁটার বুহে পড়িয়া গেলাম। মোটা খাকির পাঞ্জাবি ও পায়জামা সর্বত্র জড়াইয়া গিয়াছে। বাস্তবিক মৃত উদ্ভিদ যেন আমাকে বাঁধিয়া বাঘকে ডাকিতেছিল। শেষ পর্যন্ত মরিয়া হইয়া টর্চ জ্বালাইয়া পরিচ্ছেদ হইতে কাঁটা খুলিতে লাগিলাম। অনেকটা সময় অতিবাহিত হইলে মুক্তি পাইলাম। কতকগুলি কুঁচের কাঁটা দেহে আমূল বিদ্ধ হইয়া রইয়া গেল। শুকনা কাঁটা হইতে রক্ষা পাইয়া সবে খানিকটা পথ অগ্রসর হইয়াছি। অকস্মাৎ বাঘ বেশ জোরে ডাকিয়া উঠিল। আওয়াজটা বিরক্তির নয়, আক্রমণের। বেজায় মোটা গলায় শ্লেষ্মা জড়িত কাশির মতো। মুখ ঘুরাইয়া আলো জ্বালিলাম। নিকটের কোনো ঝোপ নড়িতে দেখিলাম না। অনুমান করিলাম বাঘ মরা গরুটা হইতে দূরে অথবা নিকটে হায়নাকে দেখিয়া থাকিবে। এবার আর আলো নিভাইলাম না। যেদিক হইতে বাঘের আওয়াজ আসিয়াছিল সেই দিকে প্রজ্বলিত আলো ও ভরা বন্দুক ঠিক রাখিয়া পিছাইতে লাগিলাম। আশাওড়া ঝোপ ভাঙিয়া চলিতেছিলাম। খানিকটা এইভাবে চলিতে পায়ের তলায় সড়কের মুক্তি পাইলাম। যাক, ফাঁকায় আসিয়া পড়িয়াছি। রাস্তার অপর ধারে আসিতে অনেকটা নিরাপদ বোধ করিলাম। প্রায় 30 ফুট চওড়া রাস্তা। জঙ্গলের ওপাশ হইতে এতটা খালি জায়গা অতিক্রম করিয়া আক্রমণ করিতে বাঘেরও বুকের পাটার দরকার হইবে। অনেক আগে বাসের হর্ন শুনিয়াছি। এখন গাড়ি এদিকে আসিতেছে কেন? অবশেষে কল বিগড়াইল নাকি? ভাগ্য সুপ্রসন্ন। অনতিবিলম্বে বাসের আলো দেখিলাম। আমিও সেই দিকে আলো ফেলিয়া জানাইলাম মানুষ অপেক্ষা করিতেছে। আলোটা উপরে নিচে ইচ্ছা করিয়া ফেলিয়াছিলাম। তাহা না হইলে মোটর সাইকেল বা গাড়ি ভাবিয়া আমাকে ফেলিয়া চলিয়া যাইত। গাড়ি নিকটবর্তী হইতে একলা মানুষকে দেখিয়া ড্রাইভার গতি থামাইল। গাড়িতে একটি মানুষেরও স্থান নাই। মাড গার্ডে উঠিয়া বসিলাম। সঙ্গে একটি কপর্দকও ছিল না। কন্ডাক্টরকে তাহা জানাইয়া দিলাম। লোকটা আমাকে দয়া করিয়া নিজের সিটে বসাইয়া বাকি পত্তার জন্য মাঠগার্ডে স্থান করিয়া লইল। কৌতূহলী হইয়াছিলাম। মাঝপথে বাস থামাইবার কারণ জিজ্ঞাসা করায় শোনা গেল বাঘ রাস্তায় বসিয়াছিল, অর্থাৎ জঙ্গলে 2টি বাঘই ঢুকিয়াছিল। পথেরটি আমার আলো দ্বারা বিতাড়িত শার্দুল। সামান্য সহিষ্ণুতার অভাবে হাতে পাওয়া শিকার ছাড়িয়া আসিয়াছিলাম। এ আক্ষেপ যেমন সারাটা জীবনই আমাকে জ্বালাইবে, তেমনি শিকারে আসিয়া এবার যে শিক্ষা লাভ করিলাম তাহাও সারাটা জীবন মনে থাকিবে। হৃদয়মন কন্ডাক্টরের দয়া এবং পেনশনলোভী মৃতব্যয়ীর সঞ্চয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।